25 মে বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আগামী নির্বাচন ইভিএমেই হবে বললেন ওবায়দুল কাদের। একতরফা ভোট প্রতিহতের হুঁশিয়ারি মোশাররফ। শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর। গ্যাস স্বল্পতা ও ক্ষতিগ্রস্ত লাইনে সংকট। সাম্যের চেতনায় সারা দেশে নজরুলের জন্মবার্ষিকী উদযাপন। সাম্প্রদায়িকতামুক্ত সমাজ গড়ার আহ্বান। আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতেই হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিজিটাল যুগে অ্যানালগ পদ্ধতিতে ভোট হতে পারে না। এ ব্যাপারে বিএনপির কথা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদিকে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রস্তাব উপেক্ষা করে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে নির্বাচনের আগে সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। ডিজিটালের যুগে অ্যানালগে ফিরে যেতে চাই না। ডিজিটালের যুগে ইলেকশনও হবে ডিজিটাল পদ্ধতি। সাংবিধানিক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো বিএনপি যখন ক্ষমতায় ছিল তারাই তখন দলবাজি করে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আপনারা নির্বাচন কমিশনের উপরে খামারাননি। আমরা অগ্রিম হুঁশিয়ারি করে দিতে চাই, যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের দাবিকে এইভাবে উপেক্ষা করে আবার যদি গায়ের জোরে 2014-এর 5ই জানুয়ারির নির্বাচনের আবার যদি আপনারা স্বপ্ন দেখেন, তাহলে এবারে সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে না। আগামী নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও বিএনপির সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। স্বাগত জনাব আব্দুর রহমান এবং জহিরুদ্দিন স্বপন। আব্দুর রহমান সাহেব, আমরা জানি যে নির্বাচনে কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে নির্বাচন কমিশন অবশ্যই সব দলের সঙ্গে আলোচনা করবে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আমরা জানি না। সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা প্রেফারেন্স থাকতে পারে, কিন্তু আপনারা বা আজকে যেই কথাটি বলা হয়েছে যে ইভিএম পদ্ধতিটি হবে, সেইটি বলাটার জায়গায় একটা রাজনৈতিক দল এখনো আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে আজকে দলের সাধারণ সম্পাদক একটি কথা বলেছেন যে ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতেই নির্বাচন হবে। এ কথাটি তিনি নিশ্চয়ই যৌক্তিকভাবেই বলেছেন যে আমরা যদি একটা নির্বাচনকে ডিজিটাল পদ্ধতিতে বা ইভিএম পদ্ধতিতে করতে পারি এবং সেই ক্ষেত্রে যদি স্বচ্ছতার বিষয়ে কারো কোনো সংশয় না থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়াটা অহেতুক বা অবাঞ্ছনীয় বা অমূলক কিছু নয়, বা এতে কোনো সন্দেহ থাকবার কোনো অবকাশ থাকবার কথা নয়। সুতরাং আমি মনে করি যে পদ্ধতিটি নির্বাচন কমিশন তারা চিন্তাভাবনা করছে, যদিও এখনও চূড়ান্তভাবে বিষয়টি নিষ্পত্তি হয়নি। এবং আমি আশা করি, আমি মনে করি যে আজ যেই সমস্ত স্টেক হোল্ডার আছে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের সকলের সঙ্গেই নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবে। এবং আমি মনে করি সেই আলাপ আলোচনায় যদি এরকম একটি সিদ্ধান্ত যদি অধিকাংশ রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই পদ্ধতিতে যাওয়ার ব্যাপারটা নিয়ে কারো কোনো আপত্তি থাকবার কথা নয়। এবং আমি মনে করি যে নিশ্চয়ই নির্বাচন কমিশন তারা যেই দলগুলোকে ডাকবে তাদের সকলের সঙ্গে পরামর্শ করে আলাপ আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আমাদের দলীয় অবস্থানের জায়গা থেকে আমরা মনে করি যে ইভিএম পদ্ধতিতে
নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ফলে আব্দুর রহমান সাহেব, ভোট গ্রহণ হতে এটি পারে। হচ্ছে আপনাদের দলের প্রেফারেন্স, এটা আপনারা চান যে ইভিএম পদ্ধতিতে যাতে হোক, কিন্তু এইটি তো আর আওয়ামী লীগ বলতে পারে না যে ইভিএমই হতে হবে। তাদের প্রত্যাশা থাকতে পারে নির্বাচন কমিশনের, নাকি? এটি আমাদের প্রত্যাশা এবং এটি আমাদের আকাঙ্ক্ষাও, আমাদের দাবিও। এখন নির্বাচন কমিশন বিষয়টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠানের জন্যে সকলে একটা মতামত ব্যক্ত করবেন এবং সেই সকলের মতামত ব্যক্ত করবার উপরই নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং সবশেষে আমি বলি যে শেষ অবধি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো আপত্তি থাকবে না। সেই ব্যাপারে আমাদের কথা আমরা বলবো, আমাদের আকাঙ্ক্ষার কথা আমরা জানাবো, আমাদের প্রত্যাশার কথা আমরা অবশ্যই বলবো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন যেটি নেবে সেই ব্যাপারে আমরা কোনো দ্বিমত পোষণ করব না। আব্দুর রহমান সাহেব আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু জহিরুদ্দিন স্বপনের কাছ থেকে জানতে চাইব যে এখনকার যে প্রযুক্তির উৎকর্ষ সাধন হয়েছে সারা পৃথিবীতে, সেখানে প্রযুক্তির আশ্রয় নেওয়ার ব্যাপারে আপনাদের আশঙ্কা কি কারণে প্রযুক্তির সঙ্গে আপনারা যেতে চাচ্ছেন না এই 21 শতকে এসে? আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আপনার প্রশ্নটাকে আমি একটু সংশোধন করে নিতে চাই। বিএনপির বিতর্ক কিন্তু প্রযুক্তিকে ব্যবহার করা নিয়ে নয়। বিএনপির দাবিটা হচ্ছে প্রযুক্তির সঠিক ব্যবহার করার দাবি এবং সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল এবং পক্ষের সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন যাতে একটা পদ্ধতিকে গ্রহণ করে, নির্বাচন কমিশনের সে ধরনের একটা নীতিমালার মধ্যে আবদ্ধ রাখাটাই হচ্ছে বিএনপির দাবির লক্ষ্য। আপনি নিশ্চয়ই জানেন এবং সম্মানিত দর্শক শ্রোতারাও নিশ্চয়ই জানেন যে ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র চর্চার দেশ। ভারতে বৃহৎ ভোটার গোষ্ঠী সারা পৃথিবীর মধ্যে। এখনো পর্যন্ত তারা ইভিএম এর মতো এ ধরনের প্রযুক্তির ব্যবহারকে পরীক্ষামূলক পর্যায়ে রেখেছে এবং সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহে ভারতের নির্বাচন কমিশন ভারতের সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলগুলিকে আহ্বান করেছে যে নির্বাচন কমিশনের প্রস্তাবিত ইভিএম পদ্ধতির ভুল ধরানোর সুযোগ তারা দিয়েছে। অর্থাৎ বিষয়টি এখনো একটি প্রক্রিয়া এবং পরীক্ষার মধ্যেই কিন্তু তারা রেখেছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা রাজ্য এবং পৃথিবীর আরও কয়েকটি উন্নত দেশে ইভিএম পদ্ধতিকে এখনো কিন্তু বেশ কিছু ত্রুটি ধরা পড়ার কারণে তারা স্থগিত রেখেছে এবং পরীক্ষার মধ্যে রেখেছে। ফলে এ ধরনের একটা প্রক্রিয়াকে যথাযথভাবে গ্রহণ করার যে প্রক্রিয়া, সেটাই কিন্তু হচ্ছে বিএনপির দাবি। বরঞ্চ এক্ষেত্রে তাড়াহুড়া করার মধ্য দিয়ে কিন্তু ভোটারদের মধ্যে, জনগণের মধ্যে একটা সন্দেহের অবকাশ থাকবে এবং যা জনগণের মধ্যে একটা ভুল বার্তা প্রেরণ করবে। সেই বিবেচনায় বিএনপির দাবি হচ্ছে যে এই সংক্রান্ত সকল শর্ত পূরণ না করা পর্যন্ত এ ধরনের দাবি নির্বাচন প্রক্রিয়াকে আরো ব্যাহত করবে। দ্বিতীয়ত, এই নির্বাচন কমিশনের আস্থা নিয়ে এবং এর গ্রহণযোগ্যতা নিয়ে এই নির্বাচন কমিশন যেদিন থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেদিন থেকেই কিন্তু একটি বিতর্ক জনগণের মধ্যে আছে। আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের যে ডিকটেশন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, এটা দিয়ে কিন্তু প্রমাণ হলো যে এই সরকার এবং সরকারি দল এই নির্বাচন কমিশনকে একটি বশংবদ হিসাবে দেখতে চায় এবং তাকে বিভিন্ন সময়ে অসাংবিধানিকভাবে নির্দেশ দিতে চায়। ফলে বিএনপির দাবিটা কিন্তু আরো যৌক্তিক প্রমাণিত হলো যে এই ধরনের নির্বাচন কমিশনের পক্ষে প্রযুক্তি ব্যবহার করার মতো একটি প্রক্রিয়াকে সার্বজনীন করা, গ্রহণযোগ্য করার যে কঠিন কাজ,
সেই কাজ তারা করতে পারবে না। জহিরুদ্দিন স্বপন এবং আব্দুর রহমান, আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন, আমরা বিরতির পরে ফিরে আসবো। স্বপন ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে পরীক্ষা নিরীক্ষার কথা আপনি বলছিলেন, ভারতে এবং আমেরিকায় ইভিএম সম্ভাব্যতা যাচাই নিয়ে তারা যথেষ্ট কাজ করছে, সেক্ষেত্রে এই কাজ করারও সুযোগ আছে কিনা? আওয়ামী লীগ, বিএনপি এবং সব দল মিলে এটা সম্ভাব্যতা যাচাইয়ের দিকে যেতে পারে কিনা? আমরা বলছি না যে এখনই গ্রহণ করতে হবে, কিন্তু আমরা যেটি দেখছি যে একটা বিপরীত মেরুতে অবস্থান করছেন, সেই জায়গাটায় কোনোভাবে সম্ভাব্যতা যাচাইয়ের দিকে যাওয়া যায় কিনা, এটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। নির্বাচনে ইভিএম ইস্যু নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও বিএনপির সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপন, আপনার কাছে আবার ফিরে আসছিলাম যে যেটি বলছিলেন যে মানে ভারতে এবং আমেরিকা এটা পরীক্ষা নিরীক্ষা চলছে, বাংলাদেশেও পরীক্ষা নিরীক্ষা সব দলের অংশগ্রহণে পরীক্ষা করার সুযোগ আছে কিনা ইভিএম পদ্ধতির? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং আমি মনে করি যে নির্বাচন কমিশন যে আপনার মতো করে দেখছে না, অথবা আপনি যেমন করে দেখছেন এমন করে দেশের অনেক মানুষই দেখতে চায় নির্বাচনের মতো এরকম একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে জনগণ তার রাজনৈতিক ক্ষমতা চর্চা করে, সেই প্রক্রিয়াটিকে যত বেশি পরিচ্ছন্ন করা যায়, যত বেশি প্রযুক্তি নির্ভর করা যায় এবং যত বেশি বিতর্কমুক্ত করা যায়, সেটি হওয়া উচিত নির্বাচন কমিশনের লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে অর্জন করার জন্য নির্বাচন কমিশন এই উদ্যোগকে পরীক্ষামূলকভাবে একটা পাইলট প্রজেক্ট উদ্বোধন করতে পারে এবং সেখানে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগের মতো যারা বিগত নির্বাচনগুলিতে সিংহভাগ ভোটের মালিক ছিলেন বা এখনো জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন, তাদেরকে সংযুক্ত করা এবং তাদেরকে একটা যৌথ সম্মতি এবং সিদ্ধান্তের মধ্যে নিয়ে আসাটাই কিন্তু নির্বাচন কমিশনের একটা ব্যবস্থাপনাগত যোগ্যতার দিক। অতএব সেই বিবেচনায় নির্বাচন কমিশন অবশ্যই উদ্যোগ নিতে পারে। আপনার এই প্রশ্নের উপরে দাঁড়িয়ে বরঞ্চ আমি প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই, তারা এখনো কেন বিষয়টাকে পরীক্ষা নিরীক্ষা করার উদ্যোগ নিচ্ছেন না, বরঞ্চ পরীক্ষা নিরীক্ষা করার উদ্যোগ না নিয়ে এক ধরনের চাপিয়ে দেওয়া, এক ধরনের পাশ কাটা এবং এক ধরনের কূট বিতর্ক তৈরি করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এবং বিশেষ করে সরকারি দল এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচন কমিশনের উপরে নিয়ন্ত্রণ করা, খবরদারি করার যে প্রবণতা, তা আগামী নির্বাচনকে বিতর্কিত করে ফেলবে। ফলে প্রযুক্তি নির্ভর করা দরকার, বিতর্কমুক্ত করা দরকার, জনগণের ক্ষমতাকে নিশ্চিত করা দরকার এবং এই প্রশ্নগুলিতে সকল রাজনৈতিক দল, সামাজিক এবং নাগরিকের একটা ঐক্যমত তৈরি করা দরকার। এই সব দায়িত্বই নির্বাচন কমিশনকে পালন করতে হবে। এবং আমি আবারও আপনার এই প্রশ্নের উত্তর এই বলে শেষ করছি যে নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে অনতিবিলম্বে পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্যে একটা পাইলট প্রজেক্টের জন্য নির্বাচন অংশগ্রহণকারী দলগুলিকে ডাকতে পারে। জহিরুদ্দিন স্বপন, আমরা একটু আব্দুর রহমান ভাইয়ের কাছে এই জিনিসটি জানতে চাইব যে নির্বাচন নিয়ে সবসময় নানান রকমের প্রশ্ন, আশঙ্কা প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে থাকে, সেই জন্য আমরা স্বচ্ছ ব্যালট বক্সের কথা বলেছি, নানানভাবে নির্বাচনকে আরও স্বচ্ছ করার প্রক্রিয়া হিসেবে এটি এসেছে। এবং স্বপন ভাইও যেটি বলছিলেন যে তারা হয়তো ডিজিটাইজেশনের বিপক্ষে না, কিন্তু ডিজিটাইজেশনটাও যাতে ওই রকম স্বচ্ছ ব্যালট বাক্সের মতোই স্বচ্ছ হয়, সবাই ব্যাপারটা বুঝতে পারে, টেকনোলজিটা যেন একটা অ্যাবস্ট্রাক্ট কিছু না হয়, সেইটার জন্য তো নির্বাচন কমিশনকে সবার সঙ্গে বসে বিষয়টা বোঝানো প্রয়োজন, যাতে সবাই এটা কনফিডেন্সে নিতে পারে। সেই জিনিসটার সুযোগ সামনে নির্বাচন কমিশনের আছে, সেটা কিভাবে তারা নিলে আমার মনে হয় যে সবাইকে অ্যাকোমোডেট করা যায়। আব্দুর রহমান ভাই। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটি হলো যে আমার কেন যেন সন্দেহ হয় যে বিএনপি আগামী নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্যে নানা ধরনের বাহানা বলেন, অজুহাত বলেন, নতুন নতুন শর্ত বলেন, ইত্তেকার কথাবার্তাগুলো বলছে।
তবে আমি শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে যতটা সংস্কার হয়েছে, এই সংস্কার কিন্তু আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের দলের প্রধান শেখ হাসিনার উদ্যোগেই করেছেন এবং তার প্রস্তাবনাকে সামনে নিয়েই কিন্তু সেই সংস্কারগুলো হয়েছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে 1,23,00,000 ভুয়া ভোটার ছিল এবং শেখ হাসিনার দাবি ছিল যে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা, এবং সেটি যেভাবেই হোক আজকে বাংলাদেশের মানুষ উপহার পেয়েছে। এবং আরেকটা জায়গায় আমি বলতে চাই যে প্রযুক্তিগত জায়গা থেকে বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যে পৃথিবীর অন্যান্য দেশের চাইতেও একটা বড় ধরনের অবস্থান তৈরি করে নিয়েছে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে বাংলাদেশ খুব দ্রুততম সময়ে অর্থনৈতিক সূচকে যেমন অনেক দেশের চেয়ে এগিয়ে গেছে এবং প্রযুক্তিগত ক্ষেত্রে তো বটেই। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এই প্রযুক্তির উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি তার এই উদ্ভাবনী বিষয়টি তার মাথা থেকেই আসে এবং সেই জায়গা থেকে বলবো এই উদ্যোগগুলির কারণে একটা বড় বিষয় হয়েছে, আমাদের কিছু জাতির কাছে কিন্তু তথ্য আছে, সবার আঙুলের ছাপ আছে, ফলে এইগুলি যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে কিন্তু সত্যি প্রযুক্তির সুফল আমরা ভোটে এটা দেখতে পারবো। সেই জিনিসগুলি কিভাবে আস্থায় নিয়ে এসে করা যায় সেটাই বেশি জরুরি। জি 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 আমি সেটাই বলছি। তো সুতরাং একটা নতুন প্রযুক্তি এটি যদি আমরা সদ্ব্যবহার করতে পারি এবং সকলকে আস্থায় নিয়ে করতে পারি, আমার মনে হয় এই জায়গাটিতে কারো আপত্তি থাকবার কথা নয়। সেই জায়গাটা আমি বরং বলবো যে বিএনপি কোনো অবস্থাতে ইভিএম পদ্ধতিতে ভোট মানবে না, নির্বাচন মানবে না, নির্বাচন হতে দেবে না, কথাগুলো এটিও কিন্তু এক ধরনের চাপিয়ে দেবার মতো কথা এবং মানসিকভাবে নির্বাচন কমিশনকে দুর্বল করবার একটা প্রক্রিয়া। আমি বলবো যে তারা এই ধরনের বক্তব্য থেকে সরে এসে বরং জহিরুদ্দিন স্বপন সর্বশেষ যে কথাটি বলল যে ইভিএম পদ্ধতিটা আমরা চালু করবার ক্ষেত্রে একটা পাইলট প্রজেক্ট হোক এবং আমাদের আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আছে সেই জায়গায় হোক একটা পরীক্ষামূলকভাবে আমরা এই ইভিএম পদ্ধতিটা চালু করতে পারি এবং সেই জায়গাটায় আমার মনে হয় সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমতে পৌঁছা উচিত, যাতে করে এই ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানটি স্বচ্ছ হয় এবং সকলকে আস্থার জায়গা নিয়েই আমরা সকলে এই পদ্ধতিটি প্রয়োগ করতে পারি। জনাব আব্দুর রহমান এবং জহিরুদ্দিন স্বপন, একেবারেই দুইজনই আপনারা একই জায়গায় আছেন যে আপনারা প্রযুক্তির বিপক্ষে নয়, তবে প্রযুক্তি যেন বিশ্বাসযোগ্য হয় সবার কাছে, প্রযুক্তি ব্যবহারটা যাতে সবার কাছে স্বচ্ছ হয় সেই বিষয়টি আসলে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। আমরা মনে করি এখনো যথেষ্ট সময় আছে, নির্বাচন কমিশন এই সুযোগটি নিয়ে প্রযুক্তি বান্ধব একটি নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রেডিও স্পিকে নিচ্ছে একটা বিরতি। বিদ্যুৎ পরিস্থিতি শনিবারের মধ্যে স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনে বিকেলে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, গ্যাস স্বল্পতা এবং ভৈরবে টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় গত কয়েকদিন উৎপাদন কমেছে। তিনি বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানের সময় বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। তাপদাহে পুড়ছে দেশ, যার প্রভাবে চাহিদা বেড়েছে বিদ্যুতের। অন্যদিকে গত কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় কমেছে উৎপাদন। এ অবস্থায় সারা দেশেই তৈরি হয়েছে বিদ্যুতের সরবরাহ ঘাটতি। গত কয়েকদিন ধরে বিদ্যুতের গড় উৎপাদন হয়েছে 7,000 মেগাওয়াটের মতো। সরকারের দাবি, গ্যাস স্বল্পতা আর নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে প্রায় 10টি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় তৈরি হয়েছে এই
পিরিয়ডিক্যাল সার্ভিসিং পিরিয়ডে আছে এবং মেঘনা ঘাটে আমাদের টাওয়ারটি পড়ে যাওয়ার জন্য ওখানে প্রায় 400 মেগাওয়াট পাওয়ার আমরা এভাকুয়েশন করতে পারছি না বলেই কিন্তু হঠাৎ করে এই ঝামেলাগুলো হয়েছে। তবে শনিবারের মধ্যে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে বলে আশা করছেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে রমজানে সিএনজি স্টেশন প্রতিদিন বন্ধ রাখার সময় 4 ঘন্টা থেকে বাড়িয়ে 6 ঘন্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা মনে করি যে শনিবারের মধ্যে একটা স্বাভাবিক অবস্থা চলে আসবে। রমজানকে ঘিরে আমরা সিএনজি পাম্পগুলোকে আমরা অনুরোধ করেছি যাতে 5টা থেকে 11টা পর্যন্ত তারা বন্ধ রাখেন। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় কেন্দ্রগুলোর উৎপাদনে আসার বিকল্প নেই। তাহলে 7000 মেগাওয়াটকে বেস লোড ধরে আমার পিক লোড ক্যালকুলেশন করে সেভাবে আমাদেরকে আরো যোগ করতে হবে। এখন বেস লোড যোগ করতে গেলে তেল দিয়ে তো বেস লোড চালানো মুশকিল, গ্যাসের উপর নির্ভরশীলতা আমাদের থাকতে হবে, অথবা কয়লা দিয়ে করতে হবে, অথবা নিউক্লিয়ার দিয়ে করতে হবে। ক্যাপটিভ সহ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 15,000 মেগাওয়াটের বেশি, তবে সঞ্চালন ব্যবস্থা আছে 10,500 মেগাওয়াটের উপযোগী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফ আলম। স্বাগত আশরাফ আলম। 3 দিনের মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি এখন যেরকম আছে তার চাইতে অনেক উন্নতি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে যার কারণে একটা ভালো পরিবর্তন আসতে পারে, এগুলি যথেষ্ট কিনা? সরকার যেটি বলছে এই মুহূর্তে গ্যাসকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ বিশেষ করে 2টো সার কারখানায় গ্যাস সরবরাহ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সরবরাহ সার কারখানার গ্যাসটি এটি বিদ্যুৎ কেন্দ্রে দেওয়া হবে, সে কারণে আরও উৎপাদন বাড়বে। পাশাপাশি আগামী শনিবারের মধ্যে বেসরকারি ক্ষেত্রে অর্থাৎ সামিটের 2টো পাওয়ার প্ল্যান্ট উৎপাদন আসার কথা রয়েছে, সেখান থেকেও প্রায় 700 থেকে 800 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। পাশাপাশি রমজানের শুরুর দিন থেকে সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখা হবে, অর্থাৎ বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত, যেটি এখন 4 ঘন্টা রাখা হয় সেটি সেই সময় 2 ঘন্টা বন্ধ রাখা হবে। অর্থাৎ এই জায়গাগুলো থেকে গ্যাস সরবরাহ বাড়িয়ে মূলত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে এবং সেটি দিয়েই মূলত রমজানের সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। আমরা যদি বলি যে এই মুহূর্তে গ্যাসের থেকে আমাদের প্রায় 62% বিদ্যুৎ আসে, তবে আমাদের দরকার প্রায় 1200-1250 মিলিয়ন ঘনফুট গ্যাস, কিন্তু সেক্ষেত্রে আমরা প্রায় 900-950 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ এই যে 300-350 যে গ্যাপটি রয়েছে সে কারণে মূলত বিদ্যুৎ পরিস্থিতির একটি খারাপ অবস্থা লক্ষ্য করা যায়। আর এই 300-350 কি সিএনজিতে গ্যাস সরবরাহ বন্ধ করে পাওয়া সম্ভব? সিএনজিতে কি 300-350 এই 6 ঘন্টার মধ্যে সরবরাহ হয়? শুধুমাত্র সিএনজি স্টেশনগুলো বন্ধ করে আসলে সম্ভব নয়। আমি বলছিলাম যে সার কারখানা, 2টো সার কারখানা অর্থাৎ কাফকো এবং সিলেটের একটি সার কারখানা এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ডুয়েল ফুয়েলের যে সকল প্ল্যান্টগুলো রয়েছে অর্থাৎ গ্যাস এবং তেল, সেগুলোকে পুরোপুরি চালানোর ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে এই জায়গাগুলো থেকে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে সেটি দিয়ে মূলত উৎপাদন বাড়ানো যাবে। এবং আরেকটি যে বিষয়ে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে যে কিছুদিন আগে মেঘনা ঘাটে যে টাওয়ারটি পড়ে গেছিল এবং সেই টাওয়ারের কারণেই মূলত উত্তরাঞ্চলের 36টি জেলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেইটির পর থেকেই কিন্তু এখনকার যে পরিস্থিতি, গত কয়েকদিনে প্রচণ্ড গরমের সাথে লোডশেডিং বাড়ার সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যে কারণেই ঢাকা শহরে প্রায় 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং অর্থাৎ ঘাটতি থেকে গেছে। এবং সরকার যেটি বলছে আসলে মূলত বিদ্যুতের যে সার্বিক যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে আমরাও আশ্বস্ত হতে যাই যে এটি পরিবর্তন আনবে, কিন্তু অন্য আরেকটা সমস্যার দিকে মন্ত্রী কোনো কিছু বলেছেন কিনা? গত কয়েকদিন যাবতই আমরা দেখছি প্র্যাকটিক্যালি লোডশেডিং হচ্ছে, সরবরাহ এবং চাহিদার মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু পিডিবি এটি স্বীকার করছে না। তাদের ওয়েবসাইটে আজকেও দেখা যাচ্ছে, গতকালকেও আমরা দেখেছি যে কোনো ঘাটতি নেই। এই বিষয়টির কোনো আলোচনা হয়েছে কিনা মন্ত্রীর সঙ্গে? পিডিবির যে বিষয়টি আসলে আলোচনা হয়েছে, সরকার এই পিডিবির প্রায় 4টি পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ বড় পাওয়ার প্ল্যান্টের প্রায় 1500 মেগাওয়াটের মতো তাদের এগুলোর বাৎসরিক যে রক্ষণাবেক্ষণ সেই কাজটি এই মুহূর্তে করছে, অর্থাৎ সে কারণেই পৃথিবীর এই 1500 মেগাওয়াট জাতীয় গ্রিডে নেই এবং এটি কিন্তু বিদ্যুৎ ঘাটতির একটি বড় কারণ হিসেবে সরকার আমাদেরকে আজকে জানিয়েছেন। তবে পিডিবির যে ওয়েবসাইটে যে তথ্যগুলোর কথা বলছেন এবং সার্বিকভাবে 8100, 8200 মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে, যে তথ্যটি তারা দিচ্ছেন এটি আসলে গত 2-1 দিনের তথ্য এবং সেই গত কয়েকদিন আগেও পর্যন্ত 7000-7100 মেগাওয়াটে ছিল। সব মিলিয়ে বলা যাবে যে আসলে রমজানের 10,000-এর বেশি বিদ্যুৎ উৎপাদন সরকার চেষ্টা করছে। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি।
সাম্য আর ভ্রাতৃত্বের চেতনায় উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কবির সমাধিতে জড়ো হন নানা শ্রেণীর পেশার মানুষ। তারা বলেন, সাম্প্রদায়িক হিংস্রতা আর অন্ধকার দূর করতে এখনো প্রাসঙ্গিক নজরুলের চেতনা। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর আসেন সংস্কৃতি মন্ত্রী, তুলে ধরেন সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ করতে নজরুলের প্রেম ও দ্রোহের গুরুত্ব। শুধু আবেগ ভালোবাসাই যথেষ্ট নয়, নজরুলকে জানতে হলে তাকে পড়তে হবে, তার চর্চা করতে হবে এবং সেই চর্চাটা ছড়িয়ে দিতে হবে। এরপর নেতাকর্মীদের নিয়ে জাতীয় কবির মাজারে আসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। তাদের এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্র রাজশাহীর সাধারণ সম্পাদক সানারুল ইসলাম বাহার ও নজরুল জয়ন্তী উদযাপন কমিটি চট্টগ্রামের সমন্বয়ক সুচরিত দাস খোকন। কথা বলছি তাদের সঙ্গে। জনাব সানারুল ইসলাম, আপনাদের উদযাপন সম্পর্কেই জানতে চাই। রাজশাহীতে নজরুল চর্চা কেমন হচ্ছে এই মুহূর্তে? নজরুল তো যথেষ্ট প্রাসঙ্গিক, সেটি বিষয়ে কতটুকু চর্চা হচ্ছে রাজশাহী এলাকায়? ধন্যবাদ। আসলে নজরুল বিষয়ে এখানে যথেষ্ট চর্চা হচ্ছে এবং বিভিন্ন সংগঠন আছে। আমাদেরটা কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্র। আমরা মনে করি যে কবি কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানটি যথেষ্ট গবেষণা হওয়া দরকার এবং আমাদের যে নতুন প্রজন্ম আছে সেই প্রজন্মকে জানানো দরকার। প্রজন্মকে যদি আমরা না জানাতে পারি তাহলে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা এবং ঐতিহ্য, সেটা থেকে আমরা আমাদের জাতিকে বিমুখ করব এবং নবপ্রজন্মের কাছে আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমরা বেশ প্রশ্নের সম্মুখীন হব। সেই কারণে জাতীয় কবিকে আমাদের গবেষণা করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। কারণ জাতীয় কবির কাছে বা আমরা যখন কোনো একটা বড় প্রতিষ্ঠানের কাছে দাঁড়িয়ে ছবি তুলি, সমুদ্রের কাছে দাঁড়িয়ে ছবি তুলি, এই ছবি তোলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওই নদী বা সমুদ্রকে বড় করার জন্য, আমরা নিজেরা গর্বিত হওয়ার জন্য, বড় হওয়ার জন্য। জাতীয় কবিকে আমাদের গবেষণা করতে হবে আমাদের নিজেদের সাথে, আমাদের নিজেদের সংস্কৃতির চর্চার জন্য এবং নিজেদের। এই ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক যে বাংলাদেশ যখন একটা জঙ্গি তৎপরতা এবং সাম্প্রদায়িকতার একটা উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে, তখন অসাম্প্রদায়িক নজরুলকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, সেই কাজটি আমরা যথাযথভাবে করতে পারছি কিনা? সেটা করার জন্য আমাদের আসলে করতে পারছে এবং করার জন্য আমাদেরকে নবপ্রজন্মের কাছে আমাদের কিছু অঙ্গীকার আছে। আমার গবেষণা কেন্দ্র আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা নজরুলকে ছোট স্কুল পর্যায়ে অবশ্যই আপনারা পৌঁছে দিচ্ছেন। আমরা একটু চট্টগ্রামে যাব। সুচরিত দাস খোকন, আপনার কাছ থেকে উদযাপন সম্পর্কে জানতে চাই। আজ নজরুল জয়ন্তী কিভাবে উদযাপিত হলো চট্টগ্রামে? আমরা আপনার চট্টগ্রামে নজরুল জয়ন্তী উদযাপন পরিষদ প্রায় 30 বছর যাবৎ নজরুল জয়ন্তী উদযাপন করে আসছি। ডিসিল আমরা এই অনুষ্ঠানটি করি মুক্তমঞ্চে। আমরা আজকেও আমাদের অনুষ্ঠানটা ছিল আপনার বিকেল 5:25 শুরু করি অনুষ্ঠানটা, আমরা 7:30 নাগাদ অনুষ্ঠানটা শেষ করি। তা আমরা যে জিনিসটা করার চেষ্টা করি, নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি, অসাম্প্রদায়িক একজন কবি। বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশের জঙ্গিবাদ বিরোধী যে একটা উত্থান চলছে, এই মুহূর্তে নজরুলের চর্চাটা আরও বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই নজরুলের চর্চা যত বেশি হবে, আমার মনে হয় আমাদের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ মানে নির্মূল হবে, দূর হবে। যে খোকন এবং বাহার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের রেডি টু স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।